আজ 31শে ডিসেম্বরের রাত, সময় 11:45। সারা শহর আলোয় ঝলমল করছে। আকাশে ক্ষণে ক্ষণেই দেখা মিলছে আলোর ফোয়ারার, কিন্তু আকাশ ভরা নক্ষত্র আর আলোকসজ্জায় সজ্জিত আতশবাজির নিচে একটি 22 তলার আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ছাদে একাকী দাঁড়িয়ে অদূরের নববর্ষ উদযাপনে ব্যস্ত শহরটাকে দেখছিল সমীর। তবে তার সেই দৃষ্টিতে কোনো আনন্দ ছিল না, ছিল না কোনো উচ্ছ্বাস, ছিল কেবল একরাশ শূন্যতা। সেই হিমশীতল শূন্যতা একটু একটু করে গ্রাস করেছিল সমীরের মন আর মস্তিষ্ককে। আজ বছরের শেষ দিন, কিন্তু সমীরের কাছে এর কোনো মূল্য নেই। তার মনে হচ্ছিল আজকের রাতটাই তার কাছে শেষ রাত। জীবনটা ওর অসহ্য লাগছে, তাই আজও জীবনের থেকে পালাতে আর পরিস্থিতির থেকে পিঠ বাঁচাতেই এখানে এসেছে। লকডাউনের সময় চাকরিটা হারানো, তার পরপরই বাবা অসুস্থ হয়ে পড়েন, তার মাও অসুস্থ, অল্প বয়সী একটা বোনও আছে ঘরে। একদিকে বাবার চিকিৎসা, অপরদিকে সংসার চালানো, সবটা কিভাবে সামলাবে বুঝে উঠতে পারছিল না সমীর। এমন সময় দুঃসংবাদ হয়ে ওর মাথার উপর বাজ ফেলে ওর বাবার মৃত্যুটা। টাকার জোগান সময় মতো না করতে পারার কারণেই মৃত্যু হয় বাবার। তারপর হন্যে হয়ে চাকরি খুঁজতে শুরু করে সে। ধীরে ধীরে সঞ্চিত যেটুকু টাকা ছিল সংসারের খরচে লেগে যায়, কিন্তু কিছুই করার ছিল না। পেট তো বাঁচাতে হবে যেভাবেই হোক। তার উপর বাড়িওয়ালার তাগাদা, বয়স্থা বোনটার লেখাপড়ার খরচের জোগান, মায়ের অসুস্থতার খরচ, সব কিছুর দায়িত্ব সমীরের ওপরই ছিল। এদিকে চাকরি নেই। এমন সময় বাধ্য হয়েই ওর মাকে অন্যের বাড়িতে রান্নার জন্য কাজ করতে যেতে হয়। আর সমীরের বোনও কয়েকটা টিউশনি করতে শুরু করে সংসার চালানোর জন্য। এদিকে সমীরেরও নিজের মা বোনকে কাজ করতে দেখতে ভালো লাগতো না, অসহায় বোধ করত। কিন্তু সেও যে নিরুপায় ছিল। এত চেষ্টার পরেও তেমন পদের কোনো চাকরি জোটাতে পারছিল না। ভাবনার মাঝেই আচম্বিতে সমীরের মনে হলো কেউ জানি ওর পিছনে এসে দাঁড়িয়েছে। ছাদের কার্নিশ থেকে সামান্য সরে পিছন ঘুরল সে। না, কাউকে চোখে পড়ল না। তবে পুনরায় সামনে ঘুরতেই একটা ঠান্ডা দমকা বাতাস এসে ঝাপটা দিল সমীরের মুখে। অজানা কোনো এক আতঙ্কে কেঁপে উঠল সে। বারংবার মনে হচ্ছিল কেউ এসে ওর পিছনে দাঁড়িয়েছে। কোনো এক ছায়ামূর্তির আভাস পাচ্ছিল সে। কিন্তু পিছনে ঘুরতেই ফাঁকা ছাদে কারোর বিন্দুমাত্র দেখা সে পায় না। জীবনযুদ্ধে জর্জরিত হয়ে হেরে সে আজ এখানে নিজেকে শেষ করতে এসেছে। ঘড়ি দেখল সমীর, 12টা বাজতে আর 1 মিনিট বাকি। তারপরে শুরু হবে আরও একটা নতুন বছর। আবারও সে সমীরের জীবনে ব্যর্থতা আর হতাশা বয়ে নিয়ে আসবে। তাই এই পুরনো বছরের শেষ দিনে দাঁড়িয়েই সমীর নিজের পুরনো সমস্ত ব্যর্থতাকে বুকে চাপা দিয়ে ঝাঁপ দেবে এখান থেকে, ছুটি দেবে নিজের জীবনকে। এক বন্ধুর নিউ ইয়ার পার্টি উপলক্ষেই অ্যাপার্টমেন্টে এসেছিল সে। তবে ওর আসল উদ্দেশ্য ছিল অন্য, নিজেকে শেষ করে দেওয়ার উদ্দেশ্য। আর সময় নষ্ট না করে কার্নিশের একদম শেষে এসে আলতো করে ঝুঁকতে যেতেই হঠাৎ সমীরের মনে হলো এক জোড়া ঠান্ডা হাত যেন দুদিক দিয়ে ওর দু কাঁধ চেপে ধরল। সঙ্গে সঙ্গে সেদিকে চোখ পড়তেই দেখল দুটো অর্ধপচিত রক্তাক্ত হাত চেপে ধরেছে ওর কাঁধ। টাল সামলাতে না পেরে পিছিয়ে এলো 2 পা। এমন সময় একটা রিনরিনে নারী কণ্ঠস্বর কানে এলো। বলছিলাম কি, এই 22 তলা দিয়ে ঝাঁপ দিলেই যে আপনি মরবেন, তার কি কোনো গ্যারেন্টি আছে? চমকে পিছনে ফেলল সমীর। দেখল 22-23 বছরের একটা মেয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। পরনে একটা লাল রঙের 1 পিস, খোলা চুল, মুখে গাঢ় প্রসাধনের ছোঁয়া। দেখলেই বোঝা যায় অবস্থাপন্ন ঘরের মেয়ে।
আশ্চর্য হয়ে সমীর জিজ্ঞাসা করল, কে আপনি? কি চাই এখানে? বুকের কাছে হাত গুটিয়ে বাঁকা হাসল মেয়েটা। ধরে নিন না হয় যে আমি একজন পথচারী। বাই দ্য ওয়ে, এখান থেকে ঝাঁপ দিলে আপনি নাও মরতে পারেন, হাত পাটা ভাঙতে পারে, কিংবা আপনি কোমায়ও চলে যেতে পারেন। তাহলে তো লস। সারা জীবন শুধু শুধু একটা ভাঙাচোরা জীবন নিয়ে বয়ে বেড়াতে হবে। এত সুন্দর সুস্থ জীবনটা। মেয়েটার কথার মাঝেই অসম্ভব বিরক্ত হয়ে সমীর উত্তর দিল, এটা জীবন, যন্ত্রণা। চিকিৎসার টাকা জোগাড় করতে না পারার কারণে বাবার মৃত্যু হয়। বাড়িতে অসুস্থ মা আর বোন আছে, তাদের কিভাবে দেখবো চাকরিহীন এই বেকার জীবনে? মৃদু হাসল মেয়েটা। ওকে হাসতে দেখে সমীর বেজায় রেগে উঠল। আপনার মতো মেয়েরা কেবল ওয়ান পিস পরে ফুর্তি করতে পারেন, সাধারণ মানুষের বেকারত্বের জ্বালা কিভাবে বুঝবেন? বিদ্রুপ করে উঠল মেয়েটা। বেকারত্ব? ও রাইট রাইট রাইট। আচ্ছা, আপনার বাবা মারা যাওয়ার পর আপনার মা আর বোন তো বেকার ছিল, তারা কাজ খুঁজে পায়নি? আপনি কেন পাবেন না তাহলে? আপনি কি তাদের থেকে আলাদা? তাছাড়া আপনি তো সবে জীবন শুরু করেছেন, এখন এই জীবনটা শেষ করে দেবেন? আরে বাবা, হতাশা আমাদের জীবনে একটা ব্যাধির মতো, একে অত জায়গা দেবেন না। আমাদের নিঃশব্দে খুন করে কিন্তু এ। সমীরের কি মনে হতে ও সরে আসে কার্নিশ থেকে। মেয়েটি কার্নিশের দিকেই তাকালো যেখানে সমীর এতক্ষণ দাঁড়িয়েছিল। বলল, মনে রাখবেন, সমাজের থেকে পালিয়ে কিন্তু কোনো লাভ নেই, বরং তাকে ফেস করুন। আপনি মরলেও সমাজ আপনার ব্যর্থতা নিয়েই সমালোচনা করবে। আপনার স্ট্রেস আর আপনার স্ট্রাগল কেউ মনে রাখবে না। একটা কথা জানেন তো, মৃত্যুর পর কিছুটা সময় নেয় আত্মা শরীর ত্যাগ করার জন্য। এই সময়টাতেই অতীত, বর্তমান, এই সব কিছুর অজস্র স্মৃতি তার চোখের সামনে ভাসে। আনন্দ, দুঃখ সবটা একসাথে অনুভব করতে পারে মানুষ। কিন্তু আত্মহত্যা যারা করে তারা কি অনুভব করে বলুন তো? জানেন, তারা অনুভব করে হতাশা, অনুশোচনা আর যন্ত্রণা। মানে ঠিক যে কারণগুলোর জন্য আপনি আত্মহত্যা করলেন, সেই কারণগুলোই আপনার পিছু ছাড়বে না, বরং মৃত্যুর পরেও আপনার আত্মা যন্ত্রণা পাবে। এই অনুশোচনা করবে যে আর একটু যদি জীবনকে সময় দিত তাহলে কি ক্ষতি হতো। শহরের ঝলমলে আলোর দিকে চাইল সমীর। এত সুন্দরভাবে কেউ কখনো তাকে বোঝায়নি। মেয়েটা হঠাৎ করে যদি ওর জীবনে না আসতো তাহলে হয়তো জীবনটাই শেষ হয়ে যেত ওর, আর পিছনে পড়ে থাকতো ওর অসহায় মা আর বোনটা। আর কত বড় ভুল করতে চলেছিল সে। সমীর মেয়েটাকে ধন্যবাদ জানালে মেয়েটা বলে সেও সমীরের মতোই এই অ্যাপার্টমেন্টে বন্ধুদের সঙ্গে পার্টি করতে এসেছিল। একটু হেকটিক ফিল হচ্ছিল বলে ছাদে আসে। ঠিক তখনই আকাশ ঝলমল হয়ে উঠল। শহরের অলিগলি জুড়ে উৎসব শুরু হয়েছে। মেয়েটা করতালি দিয়ে হেসে উঠল। দেখছেন দেখছেন, ওই দেখুন, ওই দেখছেন কত বাজি ফাটছে, দেখছেন ওই দেখুন। আকাশটা কত রঙিন হয়ে উঠেছে, তাই না? ঠিক আপনার জীবনের মতো। ক্ষণিকের হতাশা আপনার জীবনের সাফল্য কিংবা ব্যর্থতাকে কখনোই নির্ণয় করতে পারে না। ভাগ্যের দোহাই না দিয়ে বরং নিজের জীবনকে নিজের মতো করে চালান, বুঝলেন? কাজ হারা দিয়ে এই নতুন বছরে নতুন করে বাঁচার শপথ নিন। ভালো করে একটু জীবনটা বেঁচেই দেখুন না।
সমীরের মনটা হালকা লাগছিল। সে যেন তার কাঁধ থেকে একটা বিশাল বোঝা নামাতে সক্ষম হয়েছিল। ভেতরে আর কোনো যন্ত্রণা অনুভব করতে পারল না সে। কেবল সেখানে ছিল একরাশ প্রশান্তি। কি যাওয়া যাক? মেয়েটির প্রশ্নে সমীর মৃদু হেসে ছাদ থেকে বেরিয়ে লিফটে উঠল। 22 তলা থেকে সোজা তারা নিচে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। লিফটে দুজনের মধ্যে প্রাথমিক আলাপচারিতা চলছিল। বাই দ্য ওয়ে, আই অ্যাম সহেলি। সমীরও তার নাম জানায়। অ্যাপার্টমেন্ট থেকে বেরোতেই সামনে জটলা দেখতে পেল ওরা। ওই দেখো, নিশ্চয়ই কেউ মদ খেয়ে বমি করেছে। মেয়েটিও অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি করে জানলেন? সমীর সাবলীলভাবে হেসে বলল, ও মা, আসার সময় তো দেখছিলাম 3rd ফ্লোরে পার্টি করতে এসেছিল একটা ছেলে। যাওয়ার পথে নেশা করে এখানেই বমি টমি করে একাকার করে। সোসাইটির লোকজন সব জড়ো হয়ে গেছিল তখন। আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি ব্যাপারটা। সমীর ধীর পায়ে এগিয়ে গেল জটলার দিকে। ওকে দেখতেই জটলা দুভাগে ভাগ হয়ে গেল। আশ্চর্য হয়ে ভেতরে ঢুকল সমীর। কিন্তু ভেতরেও যা দেখল তা দেখার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। চকিত ওর দৃষ্টি অ্যাপার্টমেন্টের সামনের গেটের দিকে গেল, যেখান থেকে একটু আগেই সে আর সহেলি বেরোচ্ছিল। বিস্ফারিত দৃষ্টিতে দেখল তখনও অবাক চোখে ওর দিকেই তাকিয়ে চেয়ে রয়েছে সহেলি। সেদিক থেকে দ্রুত দৃষ্টি ফিরিয়ে এনে সামনে তাকাতেই দেখল একটা মেয়ের রক্তাক্ত ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে আছে মাটিতে। সমীরের মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো একটাই নাম, সহেলি। মাথার করটি থেঁতলে গল গল করে রক্ত বেরোচ্ছে তার থেকে। মুখটা তাও অক্ষত থাকলেও শরীরটা সম্পূর্ণ পড়েছিল বাঁকা চোরা অবস্থায়, ক্ষত বিক্ষত হয়ে। রক্তাক্ত হয়ে উঠেছিল তা মুহূর্তেই। কয়েকজনকে আলোচনা করতে শুনল সমীর। এই কিছু সেকেন্ড আগেই দেখতে পেলাম লাশটাকে এখানে পড়ে থাকতে। আজ নববর্ষ বলে সকালের ডিউটি করে যেই গার্ডটা, সে আগে ভাগেই চলে গেছিল। নাইট শিফটের লোকটা তো এখনো আসেনি, আর মাঝেই এই কাণ্ড। হ্যাঁ, ওর বন্ধুরা বলছিল মা বাবার ডিভোর্সের পর থেকে অসম্ভব ডিপ্রেশনে থাকতো নাকি। সমীর সামনের দিকে তাকিয়ে আর কোথাও সহেলিকে দেখতে পেল না। মাথা ঝিমঝিম করতে লাগলো ওর। তারপরে অন্ধকার হয়ে গেল সবটা। দুদিন পর হাসপাতাল থেকে ছাড়া পায় সে। ডাক্তার জানায় অতিরিক্ত মাথায় চাপ দেওয়া বা চিন্তা না করাই ভালো। সমীরের মা জানান উনি যে অ্যাপার্টমেন্টে রান্নার কাজ করেন সেই বাবু খুব ভালো মানুষ। ওনাকে সমীরের কাজের জন্য বলায় উনি জানান ওনার কোম্পানিতে একটা অ্যাকাউন্টেন্টের চাকরি খালি আছে। ওনার সিনিয়রের সাথে কথা বলে দ্রুত সমীরের চাকরির ব্যবস্থা করে দেবেন। মনে মনে খুশি হয় সমীর। নতুনভাবে সবকিছু আবারও শুরু করতে চায় সে। এরপর বাড়ি ফিরে এক মুহূর্ত বসে থাকতে পারেনি সমীর। দ্রুত সহেলির ব্যাপারে খোঁজ নিতে বেরিয়ে পড়ে। আর তারপরে একটা ভয়ানক সত্যের মুখোমুখি হয় সে। সেদিন সহেলির সাথে ওর আলাপ আর কথা হয় 11:45 পর। আর অদ্ভুত ব্যাপার, পোস্টমর্টেম রিপোর্টে সহেলির মৃত্যুর সময় বলা হয়েছে 11:35। তার মানে সমীর যখন ছাদের দরজা খুলেছিল ঠিক সেই মুহূর্তেই সহেলির ছাদ থেকে ঝাঁপ দেয়। সেদিনের পরিস্থিতির কথা চিন্তা করতেই অবশ হয়ে এলো সমীরের শরীরটা। সেদিনও তবে কার সাথে কথা বলেছিল ছাদে? যেখানে সে দাঁড়িয়েছিল সেই জায়গা থেকেই একবার ভালো করে ঝুঁকলে হয়তো সমীর সেদিন সহেলির নিথর মৃতদেহটা দেখতে পেত। কিন্তু অদ্ভুত বিষয় ছিল সহেলি ওকে কার্নিশের ওপারে ঝুঁকতেই দেয়নি সেদিন। নানান কথায় ব্যস্ত রেখেছিল ওকে। আর এত কিছুর পরে আবারও ঘুরে ফিরে সমীরের মাথায় একটাই প্রশ্ন উঁকি দিল, যে সহেলির মৃত্যু ঘটলে কে ওর সাথে সেদিন কথা বলেছিল? কে আটকেছিল ওকে আত্মহত্যার মতো চরম বিষাক্ত সিদ্ধান্তটার থেকে? সহেলি তো ছিল না সে। তবে কে? দু চোখ বিস্ফারিত হয়ে গেল সমীরের। অতর্কিতেই এক শীতল বিদ্যুতের ন্যায় স্রোত জাঁকিয়ে বসল শরীর জুড়ে একটু একটু করে। সমীরের গোটা শরীর জুড়ে একটু একটু করে।